মেজর মুজাফফর ওখানে গেলেন, গিয়ে উনি দুটো নাম কিন্তু ওখানে ব্যবহার করতেন, একটা হচ্ছে বিপ্লব সরকার আর একটা হচ্ছে জয় ব্যানার্জি। আচ্ছা, এখন একটা দেশের প্রেসিডেন্ট হত্যাকারী যখন আরেকটা দেশে যায়, সে তো হত্যাকারী, মানে হত্যার দোষে দুষ্ট, তাকে ওই দেশে পাসপোর্ট দেওয়া হয় কিভাবে, সেই দেশের কাগজপত্র দেওয়া হয় কিভাবে? এই পাসপোর্ট নিয়ে তিনি কাতার সহ মধ্যপ্রাচ্যের দেশে ভ্রমণ করেছেন। এরপর উনি থাইল্যান্ডেও গিয়েছেন। এর আবার প্রমাণ পাওয়া যায় কোথায়? আমাদের মেজর জেনারেল মইনুল হোসেন চৌধুরী বীর বিক্রম যিনি ছিলেন, ওনার আপনার এক জেনারেলের নীরব সাক্ষী নামে ওনার যে আত্মজীবনীটা আছে, সেখানে লেখা আছে যে 1989 থেকে 1993 সাল পর্যন্ত উনি যখন থাইল্যান্ডের রাষ্ট্রদূত, তখন এই মেজর মুজাফফর তিনি ভারত থেকে এবং থাইল্যান্ডে যিনি পালিয়ে গিয়েছিলেন আরেকজন মেজর খালেদ, এই দুইজন তার সাথে দেখা করতে গিয়েছিল। এবং ওই দেখা করার ব্যাপারটা উনি তদানীন্তন পরে আপনার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে অবহিত করেছিলেন। আমরা দেখি যে এর আগে 2020 সালে ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত মাজেদকে বঙ্গবন্ধু হত্যার আসামি, তাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকর করা হয়েছে। এর বাইরে যদি বলি যে এই মেজর মুজাফফর অবসরপ্রাপ্ত, তিনিও দীর্ঘদিন ভারতে ছিলেন, যদিও বনানী থেকে তিনি গ্রেফতার হয়েছেন। হাদি হত্যাকারী ফয়সাল মাহমুদ করিম, তিনিও ভারতেই রয়েছেন, সেখানেই আটক হয়েছেন আমরা যতটুকু জানি। তো বাংলাদেশের পিকে হালদারের কথাও যদি বলি, অর্থ মানি লন্ডারিংয়ের ক্ষেত্রে, এরকম ক্ষেত্রে আসলে এটি কি মানে সবগুলোর ক্ষেত্রেই ভারত কেন, বা পার্শ্ববর্তী এই রাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের এই বড় যারা হত্যার সঙ্গে জড়িত তাদের পালিয়ে যাওয়ার ব্যাপারটাকে আপনি কিভাবে রিলেট করবেন? একটা হচ্ছে যে ভারতের সাথে আমার 4069 কিলোমিটার সীমানা আছে, পালিয়ে যাওয়া সহজ, এটা হচ্ছে একটা বিষয়। তারপরে আমরা দেখতে একরকম, বাংলা ভাষায় কথা বলি, গায়ের রং বা আকার আকৃতি দেখতে একরকম, সুতরাং লুকিয়ে থাকতে সুবিধা হয়। আরেকটা বিষয় হচ্ছে যে ভারতীয় সরকার, আমরা আমাদের অভিজ্ঞতা থেকে দেখেছি বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে, তারা সবসময় একটি বিশেষ রাজনৈতিক দলকেই প্রাধান্য দেয়, এছাড়া বাংলাদেশের অন্য কোনো রাজনৈতিক দল বা মতাদর্শকে তারা কখনো প্রাধান্য দেয় না। আপনি যেটা বললেন যে ক্যাপ্টেন মাজেদকে আপনার ফিরিয়ে আনা হয়েছে, ক্যাপ্টেন মাজেদ কিন্তু নিজে থেকে লুকিয়েছিলেন এবং দীর্ঘদিন পরে তাকে মানে ভারত ফিরিয়ে দিয়েছে। কিন্তু ভারত কিন্তু সেখানে লুকিয়ে থাকা জেনারেল জিয়াউর রহমান হত্যাকারী বা অন্য কাউকে কিন্তু কখনো ফেরত দেয়নি, নিজের থেকে ফেরত দেয়নি, বরং সহায়তা করেছে সেখানে লুকিয়ে থাকতে। এই যে মেজর মুজাফফরের কথা বললেন, যিনি এতদিন পরে ধরা পড়েছেন, একটা জিনিস আমাদের রিপোর্টে আসছে পত্রপত্রিকায় যে তিনি একমাত্র জীবন্ত সাক্ষী। আসলে কিন্তু এই আমি আগে একটু ক্ল্যারিফাই করিনি, তিনি কিন্তু একমাত্র নন। হ্যাঁ, ওনার সাথে আরও একজন ভারতে পালিয়ে গিয়েছিলেন, যার নাম হচ্ছে মেজর মঈন। মেজর মঈন স্কুল অফ ইনফ্যান্ট্রি অ্যান্ড ট্যাকটিক্সে ছিলেন। সেখান থেকে ছুটির নাম করে উনি গিয়ে এই ষড়যন্ত্রকারীদের সাথে, পরিকল্পনাকারীদের সাথে যোগ দেন, কেননা উনি এই গ্রুপের ছিলেন। পরে আপনার যখন বিদ্রোহ দমন করা হয়, সে সময় এই মেজর মুজাফফর এবং মেজর মঈন এই দুজনে পালিয়ে যান ভারতে। এবং কথিত আছে যে মেজর মঈন জেনারেল জিয়াউর রহমানের রুম থেকে তার যে ব্রিফকেসটা ছিল, সেই ব্রিফকেসটা ভারতে নিয়ে গিয়েছিল। আচ্ছা, এরপর আমাদের যে সাপ্তাহিক বিচিত্রা ছিল, আপনার খেয়াল আছে, সরকারি ট্রাস্টের, সেখানে আপনার 1993 সালের সম্ভবত জুন কি এরকম মাসে একটা রিপোর্ট হয়েছিল। সেই রিপোর্টে বলা হয়েছিল যে আমাদের দুজন মানে জিয়া হত্যাকারী তারা ভারতে ব্যবসা করছেন। এটা হচ্ছে আরেকটা জিনিস। আমি এরপরে 2002 সালে সম্ভবত আমি নিজে একটা রিপোর্ট করি এই মেজর মুজাফফরের নামে, সম্ভবত সেটা ছিল একমাত্র রিপোর্ট যে আমার কাছে কিছু তথ্য এসেছিল যে উনি ভারতে কোথায় কোথায় কিভাবে আছেন, ঠিকানাগুলা কি নামে আছেন এরকম। তো সেই রিপোর্টটা করি। এখন সেই এতদিন পরে আমি রিপোর্টটার কি ছিল আমি বলতে পারবো না, তবে এতটুকু বলতে পারি যে দেখেন মেজর মুজাফফর ওখানে গেলেন, গিয়ে উনি দুটো নাম কিন্তু ওখানে ব্যবহার করতেন, একটা হচ্ছে বিপ্লব সরকার আর একটা হচ্ছে জয় ব্যানার্জি। আচ্ছা, এখন একটা দেশের প্রেসিডেন্ট হত্যাকারী যখন আরেকটা দেশে যায়, সে তো হত্যাকারী, মানে হত্যার দোষে দুষ্ট, তাকে ওই দেশে পাসপোর্ট দেওয়া হয় কিভাবে, সেই দেশের কাগজপত্র দেওয়া হয় কিভাবে? এই পাসপোর্ট নিয়ে তিনি কাতার সহ মধ্যপ্রাচ্যের দেশে ভ্রমণ করেছেন। এরপর উনি থাইল্যান্ডেও গিয়েছেন। এর আবার প্রমাণ পাওয়া যায় কোথায়? আমাদের মেজর জেনারেল মইনুল হোসেন চৌধুরী বীর বিক্রম যিনি ছিলেন, ওনার আপনার এক জেনারেলের নীরব সাক্ষী নামে ওনার যে আত্মজীবনীটা আছে, সেখানে লেখা আছে যে 1989 থেকে 1993 সাল পর্যন্ত উনি যখন থাইল্যান্ডের রাষ্ট্রদূত, তখন এই মেজর মুজাফফর তিনি ভারত থেকে এবং
থাইল্যান্ডে যিনি পালিয়ে গিয়েছিলেন আরেকজন মেজর খালেদ, এই দুইজন তার সাথে দেখা করতে গিয়েছিল এবং ওই দেখা করার ব্যাপারটা উনি তদানীন্তন পরে আপনার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে অবহিত করেছিলেন। তো এখন জিনিসটা কি দাঁড়ায় যে ওনারা ওইখানে ভারতে ছিলেন। আচ্ছা, এরপরে 1996 সালের পরে মানে পট পরিবর্তনের পরে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে তখন কিন্তু মেজর মোজাফফর আবার বাংলাদেশে ছিলেন এবং তখন বাংলাদেশের আবার ভিন্ন নামে কাগজপত্র উনি তৈরি করেছেন। সবশেষ উনি কবে আসলেন? আচ্ছা, এটাও এসছেন আবার যতটুকু জানা যায় যে 2009 সালের আবার পরে উনি আবার এসছেন। আচ্ছা, 2001 সালে আবার উনি চলে যান। তারপরে ওই যে আমি যে করেছিলাম রিপোর্টটা সেটা আমি বললাম যে তখন আবার ভারতে ছিলেন। আবার উনি 2009 সালের পরে বাংলাদেশে আসেন। এসে এই বিভিন্ন জায়গায় উনি থাকা শুরু করেন, বিভিন্ন নাম ইউজ করেন এবং সবচেয়ে বড় কাগজ কুলা এগুলো তৈরি করে দেয়। এই কাগজপত্র তৈরি করতে ধরেন এনআইডি তৈরি করতে আপনি কিন্তু ইচ্ছা করলে আপনার নিজের এনআইডি আপনার এক নামে আছে, এখন আরেক নামে করতে পারবেন না, কারণ আপনার ফিঙ্গারপ্রিন্ট আছে, আপনার এখন হয়তো আইরিস স্ক্যানার যোগ করা হয়েছে। তো সুতরাং এগুলো করা কঠিন, এগুলো রাষ্ট্রীয় সহায়তা ছাড়া পারা যায় না। সে উনি ছিলেন। এবং আর দেখেন বনানী ডিওএইচএস এর মতো একটা প্রোটেক্টেড এরিয়া, সেখানে আমরা যতটুকু জানতে পেরেছি আমাদের সিনিয়র অফিসারদের সাথে যারা বেঁচে আছেন যে উনি তো রক্ষী বাহিনীর অফিসার ছিলেন, উনি বিয়ে করেছিলেন একজন সিনিয়র অফিসারের মেয়ে বা বোনকে। তার শ্বশুরের বাসাটাতেই কিন্তু উনি থাকতেন। এবং আমাকে গত কয়েকদিনে বেশ কিছু মানে অফিসার যারা ওই এলাকায় থাকেন তারা বলেছেন যে এনাকে তো আমরা দেখতাম ঘুরে বেড়াচ্ছে বা মসজিদে যাচ্ছে, কিন্তু আমরা তো বুঝি নাই যে ইনি সেই লোক। এত মানে তার কারণে এত বছর হয়ে গেছে, চেহারা পরিবর্তন হয়েছে হয়েছে। তো এখন ভারত আপনাদের এই যে অন্যদেরকেও তো আশ্রয় দিয়েছে। আপনি দেখেন তারা আবার সে আশ্রয়ের নীতিমালার অ্যাসাইলাম নীতিমালার মধ্যে কি বলে যে তারা সেখানে ইসলাম মুসলমান ছাড়া অন্য কোনো ধর্মের লোক গেলে তাকে নাগরিকত্ব দিবে বা অ্যাসাইলাম দিবে। তো তাহলে আমার কাছে একটা প্রশ্ন জাগে যে আওয়ামী লীগের যে কয়েক হাজার আপনি আশ্রয় দিলেন তারা তাদেরকে কি হিসাবে দিলেন? তারা তো মুসলমান। হ্যাঁ, এই প্রশ্নটাও আসে। এটা প্রমাণ করে যে তারা আসলে শুধু একটি দলকে আশ্রয় দেয়। তাদের মাধ্যমে বাংলাদেশে প্রভাব বিস্তার করার জন্য যে প্রক্রিয়াটা তারা বহমান রাখে সেটাকেই তারা তাদের বন্ধু হিসেবে ট্রিট করে এবং তাদেরকে প্রোটেকশনটা দেয়। এই যে হাদির আপনার অপরাধীদের কথা বললেন, প্রোটেকশনটা তারা দিচ্ছে। বন্দি প্রত্যর্পণের মাধ্যমে তারা তো এগুলোকে হস্তান্তর করতে পারে, অনেক কিছু করতে পারে। আপনি কি এটা কখনো চিন্তা করতে পারেন যে ভারতের ধরেন রাজীব গান্ধীকে যিনি হত্যা করেছিল, যে তিনি বাংলাদেশে পালিয়ে আসলেন আর বাংলাদেশ সরকার তাকে এখানে পাসপোর্ট করে দিচ্ছে, এখানে আরামসে তিনি আছেন। আপনি কখন এটা কল্পনা